আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফাহমিদা সালাম এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন দলের নেতারা। এ সময় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নিয়ম রক্ষার জন্য নয়, সংবিধান মেনেই নির্বাচন হচ্ছে। জামাত নেতা হামিদুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে তাদের প্রার্থী জয়ী হতেন। ইসি সচিব জানালেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিল বিএনপি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন জমা দেন। এ সময় সাংবাদিকদের বিএনপি নেতারা বলেন, সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন হচ্ছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয় বিরোধী দলকে সাধুবাদ জানান তারা। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই এবং জুলাই সদন বাস্তবায়ন করতে চাই। সেভাবে এর আগে রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেন জামাতের নেতৃত্বাধীন জোট নেতারা। সচিবালয়ে দলীয় বৈঠক করায় বিএনপির সমালোচনা করেন তারা। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছে, সেই কারণে তাদের সেফ সাইড আছে এখানে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নির্বাচন কমিশন সচিব জানালেন, 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করা হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন। 16 তারিখ আবার আমি মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার বিষয়টা তখন জানিয়ে দেব। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সংসদ অধিবেশন কক্ষে 20 আগস্ট দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এর আগে দুপুরে সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাম ঘোষণা করেন। বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব পদে কাকে নির্বাচিত করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনো ছিলেন ছাত্রনেতা, কখনো শিক্ষক ও কখনো সরকারি কর্মকর্তা। পরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে একাধিকবার দায়িত্ব পান মন্ত্রিত্বের। আওয়ামী শাসনামলে নানান প্রতিকূলতায় হাল ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে, এরপর হন মহাসচিব। এবার রাষ্ট্রপতি পদে তাকে প্রার্থী করেছে বিএনপি। কেমন ছিল ঠাকুরগাঁও থেকে জাতীয় রাজনীতির শীর্ষে উঠে আসা এই পথ চলা, তারই কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক।
1948 সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মা ফাতেমা আমিন। 4 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্র জীবনেই। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 1969 সালের গণঅভ্যুত্থানে রাখেন সক্রিয় ভূমিকা। তবে শিক্ষাজীবন শেষে সরাসরি পূর্ণকালীন রাজনীতিতে আসেননি মির্জা ফখরুল। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্বও ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 80-র দশকে সরকারি চাকরি ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ততার পর 90-এর দশকে বিএনপির রাজনীতিতে তার উত্থান শুরু হয়। 1992 সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিকে সাফল্য না এলেও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান মির্জা ফখরুল। 4 দলীয় জোট সরকারের সময়ে তিনি প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক রাজনীতিতেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন তিনি। 2009 সালের বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 5 বছর পর 2016 সালের 30 মার্চ হন মহাসচিব। বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সময়ে দলটির অন্যতম প্রধান মুখ হিসেবেও সামনে ছিলেন তিনি। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান এই নেতা। রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং দলীয় বক্তব্যে নিয়মিতই প্রতিনিধিত্ব করেছেন বিএনপিকে। 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব। প্রায় 6 দশকের রাজনৈতিক পথচলায় এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি হতে চলেছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেয়ায় উচ্ছ্বাস দেখা দিয়েছে নিজ জেলা ঠাকুরগাঁওবাসীর মধ্যে। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্রই এখন আলোচনায় মির্জা ফখরুল। তাদের প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পেলে দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবেন তিনি। আমরা এটা গর্ববোধ করি ঠাকুরগাঁওবাসী যে স্যার যদি রাষ্ট্রপতি হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এই দেশের মানুষ, এই ঠাকুরগাঁওয়ের মানুষ খুব ভালোবাসে ওনাকে। উনি রাষ্ট্রপতি হলে ভালো হবে ঠাকুরগাঁওয়ের লোকের। উনি রাষ্ট্রপতি হোক এবং উনি ভালোভাবে দেশ চালাক, এটাই আমরা চাই। সংসদ সদস্যরা যদি স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারতেন, 11 দলের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতেন, এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। নীলফামারীর সৈয়দপুরে এক সাংগঠনিক কর্মশালায় অংশ নিতে এসে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি মন্তব্য করেন। এ সময় মিয়া গোলাম পারওয়ার বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা অন্য কোথাও ভোট দিতে পারবেন না। পারলে এই সরকারের প্রতি ক্ষোভের কারণে তারা বিরোধী দলীয় প্রার্থীকেই ভোট দিতেন। একজন এমপি স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার যদি সংবিধানে নিশ্চিত থাকতো, তো গোপনে এই ভোট 11 দলের প্রার্থীর পক্ষেই যেত এবং তিনি এদেশের রাষ্ট্রপতি হতেন।
চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে আসামিপক্ষ। অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরছেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত 2 আইনজীবী। এর আগে কল রেকর্ড সহ তথ্য-উপাত্ত উপস্থাপনের মধ্য দিয়ে 6 দিনে শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তি। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন গুমের ভুক্তভোগী এক চিকিৎসক। নিজেদের স্বার্থ হাসিল করতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে পল্লবীতে আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। রিজভী অভিযোগ করেন, ভারত নিজের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাসিনাকে আপন মনে করে আশ্রয় দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার মোহে পুলিশ ও র্যাবকে নিজের মতো ব্যবহার করে জিয়ার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। এই সময় শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে মামা বাড়ির আবদার বলে আখ্যা দেন রুহুল কবির রিজভী। স্বাধীনতাকে তোয়াক্কা করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি গণতন্ত্র রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভূ দরকার। এই প্রতিভূ, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানে থাকা এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেন, অভ্যন্তরীণ কাজের ফাঁকে ভারত সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশটির সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন স্যাভরন, মেটা সহ আমেরিকার শীর্ষ 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তা। এই সময় তাদেরকে দেশের বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের প্রত্যাশা, 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বৃহস্পতিবার সকাল 9টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আমেরিকার শীর্ষস্থানীয় 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 শীর্ষ কর্মকর্তা। প্রধানমন্ত্রীর দপ্তরে শুরু হয় টেকসই অর্থনীতির এই বৈঠক। এ সময় বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশের জন্য সরকারের করণীয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদারের পাশাপাশি বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে প্রত্যাবর্ষণের প্রক্রিয়া, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কথা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট অতুল কেশব। আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছি। বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে বাংলাদেশ। আমাদের বিশ্বাস, বাংলাদেশের বেসরকারি সেক্টর ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যর প্রসার সহ বিভিন্ন ইস্যুতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে
আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথা বৈঠকে আলোচনায় এসেছে বলেও জানান মাহাদি আমিন। আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত হব। আপনার সবাইকে ধন্যবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশের গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কথা বলেন। এ সময় পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। বন্ধ কারখানা চালু সহ দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং নীতি সহায়তা বাস্তবায়নে ধীর গতিতে হতাশ উদ্যোক্তারা। আইনের অজুহাতে কোনো উদ্যোক্তা যেন ঋণ থেকে বঞ্চিত না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। তবে আর্থিক সহায়তা পেতে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা বাড়ানোর তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অর্থনীতিতে বিরাজমান স্থবিরতা কাটিয়ে তুলতে গত 23 মে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে 41,000 কোটি টাকা হবে পুনঃ অর্থায়ন তহবিল, যা আসবে তফসিলি ব্যাংক থেকে, আর বাকিটা যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু 29 জুলাই এক প্রজ্ঞাপনে প্রণোদনা প্যাকেজ বা অন্য কোনো নীতি সহায়তা পেতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহারের শর্ত জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন, নতুন এই শর্তের কারণে পুরো প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তার বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। টাকাটা যাতে অপচয় না হয়, টাকাটা যাতে লুটপাট না হয়, সেটিকেও খেয়াল রাখতে হবে। আবার যাতে টাকাটা যাকে আপনি দিতে যাচ্ছেন তার হাতে যেন পৌঁছায়, মানে আইনের বেড়াজালে যেন রাস্তায় কোনো প্রতিবন্ধকতা না হয়। একটা ফ্যাক্টরি 10 বছর চলতেছে, 15 বছর চলতেছে, 20 বছর চলতেছে, এখন আপনি তাকে সহযোগিতা করার হাত বাড়াইছেন। হাত বাড়ায় যদি আপনি আবার তাকে বলেন যে তোমার ওই জায়গা জমি দেওয়া আছে লোনে, এখন এই জামানত তোমাকে আরও জায়গা জমি দিতে হবে, আরও করতে হবে, তাহলে আমরা তোমাকে লোন দেবো, নাহলে দেবো না, তাহলে তো আর এর কাজ হলো না, তাহলে আপনার উদ্দেশ্যটাই বৃথা। প্যাকেজ বাস্তবায়নে ব্যাংক ও গ্রাহকের সমঝোতার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যখন একজন গ্রাহক তার ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তখন এটা সহজে প্রতীয়মান হয় যে তাদের মধ্যে সম্পর্কটা মধুর না। অতএব মধুর সম্পর্ক ছাড়া স্মুথলি ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করবেন সেটা গ্রহণযোগ্য না। আমরা এই জন্যই বলেছি আগে আপনার সাথে আমাদের সম্পর্কটা স্থিতিশীল হোক, স্বাভাবিক হোক, তারপর আপনি আমাদের কাছে নীতিগত সহায়তার জন্য বা আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন। এদিকে দ্রুত সময়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা সোনালী ব্যাংকের প্রধান নির্বাহীর। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, যাদের বন্ধ আছে ব্যবসা বাণিজ্যগুলো চালু করার জন্য তারা আসছে, ব্যাংকে আসছে, অনেকে আবেদন দিচ্ছে। তো সেগুলো বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী সেগুলো ট্রিটমেন্ট দেওয়া হবে। চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র 4.47%। 2022-23 অর্থ বছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগ ছিল 24.18%। গত অর্থ বছর শেষে তা কমে দাঁড়িয়েছে মাত্র 21.53%। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সপ্তাহের শুরুতে কিছুটা স্বস্তি থাকলেও আবারও তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা। অনেক ক্ষেত্রে গ্যাস না পেয়েই ফিরে যেতে হচ্ছে চালকদের। বাসা বাড়িতেও বেড়েছে গ্যাস সংকট। নির্দিষ্ট সময়ে গ্যাসের সামান্য চাপ পাওয়া গেলেও দিনের বেশিরভাগ সময়ই জ্বলছে না চুলা। গ্যাস না পেয়েও নিয়মিত মাসিক বিল দেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। সরকার বলছে, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
দর্শক, এই মুহূর্তে রাজধানী তেজগাঁ থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। রাজধানীতে গ্যাস সংকট কেমন দেখছেন, আর গ্যাস সরবরাহ বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা বিস্তারিত জানাবেন। পাবিদা, রাজধানীর যে ব্যস্ততম এই রাজধানীর বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি, এবং আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন যানবাহনের যে দীর্ঘ সারি সেটি লক্ষ্য করা গিয়েছে। আমরা যারা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন যে ফিলিং স্টেশন সেগুলোতে তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত তারা যতটুকু জানিয়েছেন দুপুর 12টা নাগাদ পর্যন্ত তারা গ্যাস পেয়েছেন। এরপর থেকে তারা আর বিভিন্ন ফিলিং স্টেশন থেকে গ্যাস পাচ্ছেন না, তবে তারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন। এ পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত স্বাভাবিকভাবেই যে গ্যাস বন্ধ থাকার কথা সেটি বন্ধ রয়েছে, তবে এই বন্ধ হওয়ার 6টার আগেই 12টা থেকেই বন্ধ রয়েছে। এরপরে 9টা থেকে পরবর্তীতে আবার গ্যাস পাওয়া যাবে কিনা সে বিষয়ে আসলে নিশ্চয়তা দিতে পারছেন না। তবে যারা যানবাহনের চালক রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন কখন সেই কাঙ্ক্ষিত তাদের যে গ্যাস সেটি পাবেন। তবে বর্তমানে বাংলাদেশের যে গ্যাস সরবরাহ সেই দিক থেকে যদি বলি, চট্টগ্রামের ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি সরাতে কাজ চলছে। এই পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তো এখন পর্যন্ত বঙ্গোপসাগরের যে ভাসমান এলএনজি টার্মিনাল সেটির যে ত্রুটি সেটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাস স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি সরকার চেষ্টা করছে বিভিন্ন দেশ থেকে এই গ্যাস যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আমদানি করা সেটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকার পরেও যে গ্যাসের যে সংকট সেটির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। বিভিন্ন বাসাবাড়িতেও গ্যাসের যে সংকট সেটি লক্ষণীয়, এবং এ কারণে তারা যে তাদের নিত্য প্রয়োজনীয় রান্না বান্না সেগুলো সঠিকভাবে করতে পারছে না। আপনাকে দেখাচ্ছি যে দীর্ঘ সারি, গ্যাসের জন্য যানবাহনের যে দীর্ঘ সারি সেটি আমরা দেখছি, এবং যারা চালক রয়েছেন তারা এখানে অলস সময় কাটাচ্ছেন, এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মাধ্যমে গ্যাস সরবরাহ হলে তারা তাদের গ্যাস নিয়ে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই ছিল রাজধানী থেকে আমার কাছে গ্যাসের সরবরাহের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বিকল ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে না। দেশের এই তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় এবং দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বিশেষ আলোচনা সভায় সরকারি পরিকল্পনা ও ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। মেরামত শেষে গত 6 আগস্ট আংশিকভাবে চালু হয়েছে দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। পুরোপুরি সচল করতে আবারও বন্ধ রাখতে হচ্ছে গ্যাস সরবরাহ। ফলে দেশ জুড়ে তীব্র হয়েছে জ্বালানি সংকট। সিপিডি আয়োজিত আলোচনায় 35 থেকে 40% পর্যন্ত শিল্প উৎপাদন কমেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ নামতে 33 বছরের মধ্যে লোয়েস্ট হয়ে গেছে 4.47% ইন জুন। গ্যাসের প্রেশার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। বাতাসে আমি পেমেন্ট করছি। প্রোডাকশন করতে পারি না গ্যাসের জন্য, বেতন না দিতে পারলে ফ্যাক্টরি ওয়ার্কার আমার উপর চড়া হচ্ছে, ব্যাংক আমার উপর চড়া হচ্ছে। তাহলে আমাকে বাঁচাবে এটাকে। সুতরাং আপনি আমাকে এনশিওর করেন, আদারওয়াইজ আপনি আমাকে রেস্কিউ করেন। গ্যাস সংকটের জন্য অনুসন্ধানের পরিবর্তে আওয়ামী লীগ সরকারের আমদানি নির্ভরতাকে দায়ী করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঘাটতি মোকাবেলায় নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এখন যেটা ঝামেলা হয়েছে, একটা এফএসআর কাজ করছে যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে, যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস। 29 সালের মধ্যে যেন এই কাজগুলো সম্পন্ন করা যায়, এবং যাদের সাথে কথা বলছি আমরা 29 সালকে টার্গেট করি কথা বলছি। গভর্নমেন্ট যে বলছে 2029 ইজ এ ইম্পসিবল কেস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা কোন অবস্থায় সম্ভব না। তো যার জন্য কি সম্ভব
সম্ভবত ল্যান্ড বেস টার্মিনাল। ব্যাটারি চালিত রিকশা এবং অবৈধ গ্যাস লাইনের কারণে বিদ্যুৎ ও জ্বালানির সংকট হচ্ছে বলেও জানান তিনি। তার কথা যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে 28 জেলায় বেইল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে 4র্থ পর্যায়ে 12 জেলায় অনলাইন বেইল বন্ড পদ্ধতি উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমে বিচার প্রার্থীদের ভোগান্তি দূর হবে। সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, মামলা দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরম্যান্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হবে। অনেক সময় আসামিরা জামিনের মুক্তি পাওয়ায় অপরাধের সংখ্যা বাড়ায় বিচার ব্যবস্থা আরও কার্যকরের উপর গুরুত্ব দিয়েছে বলেও জানান আসাদুজ্জামান। বলেন, বছরের পর বছর মামলা ঘুরলে সরকারের বিপুল অর্থ খরচ হয়। আগে 16টির সাথে এই বেইল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আমরা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে 460 বাংলাদেশি সহ 1000-এরও বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দেশ জুড়ে আবাসিক এলাকা ও বিদেশিদের বসবাস বেশি এমন স্থানে অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এ সময় 3307 জনের কাগজপত্র যাচাই করা হয়। আটক 1043 জনের মধ্যে 880 জন পুরুষ, 163 জন নারী। বাংলাদেশিদের মধ্যে 369 জন পুরুষ এবং 91 জন নারী রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত ও নেপালের নাগরিকও আটক হয়েছে। নথিপত্রবিহীন বিদেশিদের স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জরিমানা দিয়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। রাজধানীর 416 বছর পূর্তি ও ঢাকা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে হৃদয়ে ঢাকা শীর্ষক উৎসব আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে নগর ভবনের সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। আগামী 1 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি, হেরিটেজ রান, নৌকা বাইচ, ঘুড়ি উৎসব, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরান ঢাকার ঐতিহ্যবাহী যানবাহন নিয়ে শোভাযাত্রা, চলচ্চিত্র প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন। এছাড়া লালবাগের কেল্লায় উৎসবের উদ্বোধন, ক্লিন সিটি, গ্রিন সিটি কর্মসূচি সহ নানা আয়োজনের মাধ্যমে ঢাকার ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে নগরবাসীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশুলিয়ায় ভ্যান চালক সুজন হাওলাদার হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। দুপুরে PBI ঢাকা জেলা কার্যালয়ে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার NM মোর্শেদ। বলেন, গত 10 আগস্ট আশুলিয়া থেকে মরদেহ উদ্ধারের পর আঙুলের ছাপ দিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে PBI। পরে হত্যাকাণ্ডে জড়িত মারুফ ও তার সহযোগীকে মাদারীপুর থেকে আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে ভ্যান ছিনতাইয়ের জন্য খুন হয় ভ্যান চালক সুজন হাওলাদার। অনুমোদন ছাড়া ব্যাটারি চালিত রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তিনি বলেন, যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে অনুমতি দেয়া হবে সেগুলো যত্রতত্র তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেয়া হবে। এসব কারখানায় রিকশা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলেও জানান আব্দুস সালাম। আমরা যাদেরকে পারমিশন দিব সেই সমস্তগুলো অটো রিক্সা বা আমাদের যন্ত্রচালিত রিক্সা, সেগুলোর জন্য যত্রতত্র তারা করতে পারবে না, যে কোনো ফ্যাক্টরিতে তারা বানাতে পারবে না। ঢাকা শহরে নির্ধারিত কিছু ফ্যাক্টরি আমরা নির্ধারণ করে দেব এবং এই ব্যাপারে আমাদের বুয়েট আছে, তারা আমাদেরকে সহযোগিতা করবে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।